দ্রব্যমূল্যের বাজারে আগুন, সপ্তাহ ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 25 টাকা। চিনি, তেল ও ঊর্ধ্বমুখী শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ ব্যবসায়ীদের। রূপপুরের পর এবার দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা। রাশিয়ার কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। গণভবনে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ই কমার্সের নামে একের পর এক প্রতারণা, 60 প্রতিষ্ঠানের তালিকা সিআইডির হাতে। টাকা ফেরতের দাবিতে কিউকমের গ্রাহকদের মানববন্ধন। রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুরের দুর্নীতির তদন্তে কোনো বাধা নেই, শুনানিতে হাইকোর্ট। জঙ্গিবাদে মদদ ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে বিহিত ও অঞ্জলি নিবেদনে দেবীর আবাহন। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। লাগামহীন দেশের ভোগ্য পণ্যের বাজার, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। 7 দিন আগেও যে পেঁয়াজ কেজিতে মিলত 50 টাকায়, এখন গুনতে হচ্ছে 25 টাকা বেশি। বেড়ে যাচ্ছে তেল ও চিনির দরও। এই অবস্থায় অসহায় ক্রেতারা পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবকেই দুষছেন। দ্রব্যমূল্যের বাজারে যেন লেগেছে আগুন। হঠাৎ করেই প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। নুন আনতে যাদের পান্তা ফুরোয়, বাজার থেকে তারা ঘরে ফিরছে প্রায় শূন্য ব্যাগ নিয়ে। আমাদের এখন চলাফেরা খাইতে কষ্ট হয়ে যেতেছে, কারণ আমরা দিন আনি দিন খাই। যদি এইভাবে দাম বাড়ে তাতে এই যে আমি তো কিছু কিনতেই পারছি না, আমি তো ওদেরকে বারবার দাম জিজ্ঞেস করে চলে যাই। সপ্তাহখানেক আগেও পেঁয়াজের কেজি ছিল 50 টাকা, এখন সেটা 75 টাকা। 148 টাকার সয়াবিন তেল 10 দিনের ব্যবধানে 158 টাকা। আর সরিষার তেলে কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। মোটা মসুরের ডাল 70 টাকা থেকে হয়েছে 90 টাকা। চিনির দামও বেড়েছে কেজি প্রতি 20 টাকা। এছাড়াও আটা, ময়দা ও আদা রসুন সহ প্রায় প্রতিটি মুদি পণ্যের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। পেঁয়াজ, আদা, রসুন, মসুরের ডাল, সয়াবিন তেল, চাউল বাড়ে নাই, আমার কোনো জিনিস নেই। খুচরা বিক্রেতারা বলছেন, বাজারের এই নাভিশ্বাস পরিস্থিতিতে অসহায় তারাও। কাস্টমার যেভাবে আমাদেরকে বলে আমরা ওইভাবে উত্তর দিই না। আমরা হয়তো নর্মালে থাকি বা লাভটা একটু কম করি। মার্কেটে মাল কিনতে গেলে দেখা গেল যে বাজার রেট একটু বেশি, তখন বেশি টাইম না বেশি ব্যস্ত। আর ক্রেতারা বলছেন, সরকারের পর্যাপ্ত মনিটরিং এর অভাবেই এই পরিস্থিতি। সরকারের একটু নজর দেওয়া উচিত যে কোথায় ত্রুটিটা আছে। বাজার সিন্ডিকেট হয়ে গেছে, এই জন্য এটাকে তদারকি করতে হবে। হঠাৎ করে কেন এই দাম বৃদ্ধি তা সঠিকভাবে বলতে পারছেন না খুচরা কিংবা পাইকার বিক্রেতারা। আসলে কি বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এই দাম বৃদ্ধি, নাকি বাজার পড়েছে কোনো সিন্ডিকেটের কবলে? ধোঁয়াশা কিন্তু থেকে যাচ্ছে। তবে ক্রেতারা বলছেন, এই অবস্থা চলতে থাকলে রাস্তায় নামতে হবে মধ্যবিত্তদেরও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী 1 মাস দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি নিয়ে সুখবর নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। সকালে এক বৈঠকে পেঁয়াজের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া চিনি ও তেলের ওপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। কয়েক মাস ধরেই নিত্যপণ্যের দাম লাগামহীন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিবের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। এতে এনবিআর, টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পেঁয়াজ সহ সভায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের মূল্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান এসব পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য ও বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয় সভায়। ইন্ডিয়ায় বৃষ্টি হয়েছে দেখে আমাদের এখানে পেঁয়াজের বাজার অস্থির হয়ে গেছে। ইন্টারন্যাশনাল প্রাইস বৃদ্ধি পেয়েছে 11% ওভারঅল। 1 মাসে পেঁয়াজের ট্রাকে ওখানে যাতে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আসতে পারে আমরা মনিটর করছি। আগামী 4 মাসের জন্য পেঁয়াজের উপর থেকে শুল্ক এবং চিনি ও তেলের উপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেওয়ার কথা বলেন বাণিজ্য সচিব। দেশে স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব পণ্যের সংকট থাকবে বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য।
তেল এবং চিনির উপরে শুল্ক বা যেটা অ্যাডভান্স ট্যাক্স আছে সেটা প্রত্যাহারের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় উৎপাদন হয় না, সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে। তো তার আগে এই 1 মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা। পেঁয়াজের যে ব্যাপারটা আসছে আমরা চারিদিক থেকে চেষ্টা করছি যাতে করে কন্ট্রোলে রাখা যায় যতদূর সম্ভব। তবে আমাদের যতদিন পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ হব না ততদিন কখনো আমাদেরকে সেটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে, কিন্তু কৃষি মন্ত্রণালয় চেষ্টা করে চলেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ভারত ও তুরস্ক থেকে ইতোমধ্যে 15,000 মেট্রিক টন পেঁয়াজ সংগ্রহ করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আবারও আলোচনায় দেশের দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ। পাবনার রূপপুরের পর দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে দেশটির পরমাণু সংস্থা বাংলাদেশকে এক্ষেত্রে সহযোগিতা করবে। এদিকে কোরিয়াও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। রাশিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয় 2013 সালে এই চুক্তির মাধ্যমে। সে সময় পরমাণু শক্তিধর দেশটির সঙ্গে বাংলাদেশে একটি নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়নে স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষর করে দুদেশ। তারই আলোকে দেশটির প্রত্যক্ষ আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুরে শুরু হয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2017 সালে এর মূল নির্মাণ কাজ শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাষ্ট্রীয় পরিকল্পনার কথা বলে আসছিলেন। সবশেষ রোববারও তিনি একই প্রসঙ্গে কথা বলেন রূপপুরের প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের অনুষ্ঠানেও। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা। যেহেতু রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রকল্পটি বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়েছে, তাই দেশে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভ। এই সৌজন্য সাক্ষাতে দেশটিকে পরমাণু খাতে আরও সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোসাটম প্রধান বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে তার দেশ আরও সহযোগিতা করতে চায়। রূপপুরের নির্মাণযোগ্য ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও শেখ হাসিনাকে অবহিত করেন অ্যালেক্সি লিখাচেভ। এ সময় গণভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক পরমাণু বিজ্ঞানী ডক্টর শওকত আকবর সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়ন আর ভালো আচরণ দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দেবে আওয়ামী লীগ। যাদের ঘরে গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আগামী বছর কর্ণফুলী টানেল, বাস র্যাপিড ট্রানজিট, এই 4টা প্রকল্প, মেগা প্রকল্প যখন উদ্বোধন হবে, বিএনপি সমালোচনার মুখ জনগণই বন্ধ করে দেবে। তাদের আর সমালোচনার কোনো জায়গা থাকবে না। সম্মেলন না করে কেন্দ্রীয় সম্মেলন করবে, ঘরে বসে কমিটি করবে। গণতন্ত্রে তাদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কি করবে? ই কমার্সের নামে একের পর এক বেরিয়ে আসছে কোটি কোটি টাকা প্রতারণার তথ্য। সন্দেহজনক লেনদেনে জড়িত 60টি প্রতিষ্ঠানের তালিকা করেছে সিআইডি। এর মধ্যে 32টির বিরুদ্ধে তদন্তও চলছে। গ্রাহকের 50 কোটি টাকা আত্মসাতের ঘটনায় টিকেট.কমের পরিচালক সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইউকম ও থলে.কমের 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি, যাদের বিরুদ্ধে রয়েছে গ্রাহকের 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য 50% ছাড়ে দেওয়ার প্রতিশ্রুতি, সেই সঙ্গে নানা লোভনীয় অফার। 30 দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা বলে শত শত গ্রাহকের কাছ থেকে 2.5 কোটি টাকা নিলেও পণ্য দেয়নি ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে.কম। একইভাবে অনলাইন টিকেটিং এজেন্সি 24.com আত্মসাৎ করেছে গ্রাহকের 50 কোটি টাকা। এই 3 ই-কমার্স প্রতিষ্ঠানের 8 জনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানায় সিআইডি। প্রতিষ্ঠানের মালিক মূলত একজনই, একটি হচ্ছে থলে.কম আর একটা হচ্ছে উইকম.com। এই দুটি প্রতিষ্ঠানের প্রচুর গ্রাহক আছেন, যে গ্রাহকরা দীর্ঘদিন যাবৎ তাদের কাছ থেকে পণ্য কিনেছেন, টাকাও দিয়েছেন, কিন্তু পণ্য সরবরাহ পান নাই, টাকাও ফেরত পাওয়া যায়নি। ই-কমার্স প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে প্রতারক চক্র গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। অনলাইন প্ল্যাটফর্মে একটা কমন ট্রেন্ড দেখতে পাচ্ছি যে প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিমাণটাই বেশি হয়ে যাচ্ছে। আরেক ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি 2008 সাল থেকে এখন পর্যন্ত গ্রাহকের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অস্বাভাবিক ডিসকাউন্টে পণ্য বিক্রি ও ই ওয়ালেটের মাধ্যমে শুধু সেপ্টেম্বর মাসেই 200 কোটি টাকা রিং আইডির অ্যাকাউন্টে যায়। প্রায় 100 কোটি টাকার মতো প্রতি মাসেই ইনজেক্ট হয়েছে, ভিতরে গেছে টাকা। যে সেপ্টেম্বর মাসে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল, এটা মোর দেন 200 crore এক মাসে। গ্রাহকের টাকা লোপাট প্রতিরোধে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে বলেও জানিয়েছে সিআইডি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন কিউকমের গ্রাহকরা। তাদের দাবি, গেটওয়ে পেমেন্টের কারণেই আটকে আছে তাদের টাকা। বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে গ্রাহকরা জানান, বাংলাদেশ ব্যাংকের এসক্রো সিস্টেমের বিশ্বাস করে তারা অর্ডার দিয়েছিল। এসক্রো সিস্টেমের মাধ্যমে গেটওয়ে পেমেন্ট হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান ফস্টারের কাছে গ্রাহকদের 397 কোটি টাকা আটকে আছে। এ সময় মানববন্ধনে ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ না করে আইনি কাঠামোতে এনে ব্যবসার সুযোগ এবং গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধ সহ 7 দফা দাবি জানানো হয়। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের প্রায় 10,000 কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে হরিলুট। এ যেন চোরের উপর বাটপারি। কেউ যুবকের জমি দখল করছেন, কেউ বা ভুয়া দলিল তৈরি করে নতুন গ্রাহকদের প্রতারিত করছেন। আবার নিষেধাজ্ঞা থাকলেও যুবকের নামেই বিক্রি হচ্ছে প্লট। বিষয়টি স্বীকার করেছেন বাণিজ্য মন্ত্রীও। যুবকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে বন্টনের কথা থাকলেও সহসাই সেটির কোনো সমাধান দেখছেন না খোদ মন্ত্রী। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সাভার ও ধামরাইয়ের কোল ঘেঁষে বয়ে চলা বংশী নদীর গা বেয়ে একসময় গড়ে তোলা হয় যুবকের হাউজিং প্রকল্প। গৃহশিক্ষক বিমল চন্দ্র প্রকল্পে বিনিয়োগ করেন প্রায় 25 লাখ টাকা। 1.5 যুগেরও বেশি সময় পেরোলেও জমি বা টাকা কোনোটাই পাননি তিনি। এই সম্পূর্ণ এরিয়াটা যুবকের, এটা আমাদের দেখিয়েছে। এখন 18 যুবকের জায়গায় ছিল, তো পরবর্তীকালে শুনি দিকে নাম চেঞ্জ করে হাউজিং করে তারা প্লট বিক্রি করতেছে। 90 দশকে যাত্রা শুরু যুবকের। লোভনীয় অফার দিয়ে প্রায় 3 লাখ মানুষের 2,500 কোটি টাকা হাতিয়ে নেয় তারা। পরে কার্যক্রম বন্ধ করে সরকার। যদিও বংশী নদী পেরোতেই জানা গেল সেই যুবকের জমি বিক্রি হচ্ছে এই এলাকায়। বিক্রির সাইনবোর্ডও ঝুলছে, আবার কিনছেন অনেকেই। আপনাদের কতটুকু জায়গা কিনছেন? 3% 30 পয়েন্ট। জিনিসটা এরকম না যে আমি একলা কিনছি আমি ক্ষতিগ্রস্ত, যদি 100 জন ক্ষতিগ্রস্ত তার সাথে আমারও পড়তে হবে। যুবকের জমি বিক্রির সাইনবোর্ডে যে 3 জনের নাম ছিল তার মধ্যে অন্যতম ফারুক। তার দাবি তিনি যুবকের হয়ে কাজ করেন। সেগুলো কি যুবকের জমি? ওগুলো যুবকের জমি। আমি চাকরি করি না আর কি। আচ্ছা, আমি আর কি বায়া ফিল্ডে কাজ করি। রাজধানীর পল্টনে যুবক হাউজিং এর অফিসটিও বেহাত হয়ে গেছে, এমন দাবি যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদকের। কিছু জায়গা দেখা যায় মেন কিছু জায়গা বিভিন্ন অবৈধ দখলদাররা তারা বহু দখল করে খাইতেছে। এটি যার দখলে তার দাবি এটি তিনি কিনেছেন আসল মালিকের কাছ থেকেই। যুবক অবৈধভাবে দখল করেছিল। যুবক তো মালিক না। আচ্ছা, তার মানে যুবক এখানে ছিল? ভাড়া ছিল। ওরা ভাড়া ছিল। আচ্ছা, কার থেকে জানো এটা 2 নম্বর দলিল করছে। তবে তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা বলছেন ওই জমির মালিক যুবকে। আমি আমার সিগনেচার রেকর্ড দৃষ্টি মনে হচ্ছে যে এই সার্টিফিকেট কপিটা সঠিক, মালিক যুব কর্মসংস্থান সোসাইটি যুবক। উত্তরায় যুবকের প্রায় 4.5 বিঘা জমি বেহাত হয়ে গেছে। যুবকের মাহবুবে বিক্রি করে গেছে। যুবকের তো জমি বিক্রি করার
রাইট ছিল না, ওরা কেমনে কেমনে CSRS এর মালিকের তারপরে বিক্রি করে গেছে। আসল আর নকল দলিলের পার্থক্য হলো নকল দলিলে যুবকের পক্ষে কেনা হয়েছে এই বাক্যটি উল্লেখ নেই। বাণিজ্যমন্ত্রী স্বীকার করলেন যুবকের জমি বিক্রি হচ্ছে, অবৈধভাবে বেদখল হয়ে যাচ্ছে, অবৈধভাবে ভাড়া দেওয়া হচ্ছে, অবৈধভাবে বিক্রি হচ্ছে। আমাদের মন্ত্রণালয়কে লিখেছিল, কিন্তু আমাদের দেশে যে আইন আছে তাতে আমরা প্রশাসক নিয়োগ করতে পারি না। এই ব্যাপারে আইনি সহায়তা দরকার, তো সেটার জন্য আমরা চেষ্টা করছি আর কি। ইভ্যালি বা ধামাকা যদি হয় প্রতারণার সবশেষ সংযোজন, তাহলে যুবক ছিল বাংলাদেশের আর্থিক খাতের বড় অনিয়মের শুরুর দিকের উদাহরণ। কথা ছিল যুবকের এইসব সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত 3 লাখ মানুষের পাওনা শোধ করা হবে, কিন্তু সেটি তো হচ্ছেই না। উল্টো নতুন করে প্রতারিত হচ্ছেন বহু মানুষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। দুর্নীতির অনুসন্ধান বন্ধে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুরের আবেদনে সাড়া দেননি দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে দুদক সহ 3টি সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে। এর আগে ভুয়া মামলার ফাঁদে ফেলে হয়রানি ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল মানবাধিকার কমিশন। দুদক বলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পীরের বিরুদ্ধে। ভুয়া মামলায় ফাঁসিয়ে হয়রানি ও সম্পত্তি দখলের অভিযোগ ওঠে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে। সিআইডির এক প্রতিবেদনে বলা হয়েছে এরকম 80টি ভুয়া মামলা করেছে রাজারবাগ। তদন্তে নামে জাতীয় মানবাধিকার কমিশনও। তাদের তদন্তেও উঠে আসে অনিয়মের নানা তথ্য। দৌরাত্ম্য বন্ধে রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের সুপারিশও করে কমিশন। সিআইডি ও মানবাধিকার কমিশনের 2টি রিপোর্ট আমলে নিয়ে পীর দিল্লুর রহমানের দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। জঙ্গিবাদে মদদ দেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়। উচ্চ আদালতের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে পীর দিল্লুর। শুনানি শেষে হাইকোর্টের আদেশে বহাল রাখা হয়, ফলে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কোনো বাধা রইল না। পীর সাহেবের বিরুদ্ধে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সম্পদের বিরুদ্ধে হাইকোর্ট যে তদন্তের নির্দেশ দিয়েছে এটি চলতে কোনো বাধা নাই। দুর্নীতি দমন কমিশন, কাউন্টার টেররিজম সেল এবং একই সাথে সিআইডি তাদেরকে যে রিপোর্ট দিয়েছে তারা তদন্ত করে রিপোর্ট দায়ের করবেন 30 নভেম্বরের মধ্যে। এতে কোনো বাধা থাকলো না এখন আর। দুদকের আইনজীবী বলছেন আদালতের আদেশ হাতে পেলে নেওয়া হবে রাজারবাগ পীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। রাজারবাগের পীরের যে শত শত কোটি টাকা, সেই সম্পদ, এই সম্পদের উৎসগুলো সম্পর্কে আগামী 30 নভেম্বরের ভিতরে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছে। কপিটা পায়নি, তবে তারা অর্ডারের কপি পাওয়ার সাথে সাথেই তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এদিকে রাজারবাগ পীরের বিরুদ্ধে মামলা করায় হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীদের আইনজীবী। নিরাপত্তার জন্য থানায় জিডিও করেছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্লিনফিট বাস্তবায়নের পরই কেবল সংযোগে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কেবল অপারেটরদের ইচ্ছে অনুসারেই 1 নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজেশনের কাজ শুরু হবে। ডিজিটালাইজেশন না হওয়ার কারণে যেটি হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে বছরে প্রায় 2000 কোটি টাকা। তারাই বলেছিলেন যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে করেন, 1 তারিখ থেকে করেন। আমি সেটি আবার স্মরণ করিয়ে দিই তাদেরকে, সংশ্লিষ্ট সবাইকে। তবে ডিজিটালাইজেশন করার জন্য আমরা বদ্ধপরিকর। সময় সংবাদে আরও থাকছে। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত নাট্য অভিনেতা ডক্টর ইনামুল হক। হঠাৎ অসুস্থ হয়ে বাসাতেই মারা যান তিনি। সাংস্কৃতিক অঙ্গনে শোক। রাজধানীতে কমছেই না ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হতে না হতেই ঘটছে মৃত্যুর ঘটনাও। দেশে গত বছরের চেয়ে ডেঙ্গু রোগের সংখ্যা বেড়েছে 20 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এবছর এডিসের বিস্তার বেড়েছে। 5ম শ্রেণীর ফাতেমা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। ফাতেমার মা বলছেন, আগের চেয়ে ফাতেমার অবস্থা তুলনামূলক ভালো। শরীর অনেক দুর্বল, পড়তে পারে না, খাওয়া দাওয়া কিছু করে না। আল্লাহ মেডিকেল নিয়ে আসছি, আল্লাহ দিলে সুস্থ হয়েছে। পরীক্ষা করে দেখলো যে ডেঙ্গু হয়েছে, কিন্তু ওখানে তো ভর্তির কোনো অপশন নেই। বললো যে এখানেই ভর্তি করতে হবে। তারপর সারাদিন ঘুরে টুরে এখানে এসে ভর্তি করছি। আজকে 3 দিন এখানে। রাজধানীর জুরাইনের ফাতেমা হয়তো সুস্থ হয়ে বাড়ি যাবে 2-1 দিনের মধ্যে, কিন্তু একই এলাকার 10 বছর বয়সী খাদিজা হেরে গেছে ডেঙ্গুর কাছে। গত মাসে এই হাসপাতালেই ভর্তির 1 দিন পরেই মারা যায় সে। মিটফোর্ডে প্রায় 70টি শয্যার মধ্যে অর্ধেকেরও বেশি শয্যায় ভর্তি আছে ডেঙ্গু রোগী। লংসে বৈশা, তারপর জ্বর উঠছে,
তারপর আমার বরিশাল ভর্তি করাইছি, তারপর বরিশাল দিয়ে ঢাকা। এবার জ্বর আসার পর শরীর ব্যথা ছিল অনেক, প্রচুর পরিমাণে। 103-2 এরকম আর কি, যেটা সব খুবই অবস্থা খারাপ ছিল। এই হাসপাতালে ঢাকার চেয়ে বেশি ভর্তি আছেন বাইরের জেলার রোগীরা, অর্থাৎ ডেঙ্গু ছড়িয়েছে দেশব্যাপী। 2019 সালে যেটা ছিল যে আমাদের আপনার যে ডেঙ্গুর সংখ্যা, অফিসিয়াল সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছিলো, আর 20 সালে এসে আসলে সংখ্যাটা অনেকটা কমে গেছিলো। আর এখন 2021 সালে এসে আবার ডেঙ্গু মহামারীটা আবারও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর কি। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হন প্রায় 1,500 মানুষ, কিন্তু চলতি বছর এই সংখ্যা 20,000-এরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে হিডিস নিয়ন্ত্রণে আসছে না। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বেই তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতের প্যাটার্ন পরিবর্তিত হচ্ছে। এবছর আমরা যেটি দেখছি, অক্টোবর মাসেও বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে এডিস মশার ঘনত্ব বাড়ছে এবং ডেঙ্গুও কমছে না। ডেঙ্গু থেকে বাঁচতে সিটি কর্পোরেশন ও জনগণকে আরও উদ্যোগী হবার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, কাঁসার ঘণ্টা বাজিয়ে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে ঢাক ঢোল পিটিয়ে অঞ্জলি দিয়ে দেবীকে আবাহন করেন ভক্তরা। এই বছর দেবী আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় করে। আফরোজা মৌটুরসির রিপোর্ট। কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা আর ঢাকের শব্দ জানান দিচ্ছে উৎসবের। ষষ্ঠীর সকালে দেবী দুর্গাকে বেলতলায় আবাহন করা হয়েছে। দেবী আজকে মা ষষ্ঠী রূপে তিনি পূজা গ্রহণ করছেন এবং ষষ্ঠী রূপে তার দেবী ষষ্ঠী তার মধ্যে প্রবেশ করেছেন। সন্তানদের মঙ্গল কামনায় দেবী দুর্গার আরাধনায় অঞ্জলি দেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, দেবী দুর্গা এবার সকল রোগ শোক দূর করে পৃথিবীতে শান্তি বয়ে আনবেন। এখানে বোধন পূজা হবে, বিকালে আমরা মাকে বরণ করব। রণমূর্তি ধারণ করে আসছি, সমস্ত মহামারী দূর করে আমাদেরকে শান্তির মুখ দেখাবে। সন্তানের বল এবং সন্তান ভালো থাকার জন্য আমি ষষ্ঠী পূজা করেছি। দুপুরে রাজধানীর বনানীতে দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক যেটা নেওয়া দরকার সেই সতর্ক অবস্থায় আছে, আমাদের ফোর্স সতর্ক অবস্থায় আছে। মহাষষ্ঠীতে কৈলাস থেকে মায়ের বাড়িতে আসেন দেবী দুর্গা। মহাষষ্ঠীতে মন্দিরগুলো সেজে উঠেছে উৎসবের আমেজে। ঢাক, ঢোল আর পূজার মাধ্যমে সন্তানদের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন দেবী দুর্গার আরাধনায়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কলকাতাতে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতার সল্ট লেকে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাব তার কাছে। সুব্রত, আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। মাকসুম, সকাল থেকেই আমরা সময় টেলিভিশনের ক্যামেরা আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি কলকাতার উত্তর, দক্ষিণ এবং সল্ট লেকের বিভিন্ন পূজা মণ্ডপ। সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আগে যেরকম আগের পুজোগুলোতে দেখেছি যে সন্ধ্যের পর, দুপুরের পর থেকে মানুষের ভিড় মণ্ডপমুখী ছিল, সেই ভিড়টি কিন্তু সকাল থেকেই মানুষের স্রোত রয়েছে, কিন্তু ভিড়টি নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম, অনেকেই বলছেন যে আসলে মূলত কোভিডের কারণে যে শারীরিক দূরত্ব বিধি মেনে যেহেতু প্রটোকল মেনে যেহেতু যেতে হচ্ছে, সেখানটায় আস্তে আস্তে মানুষের সকাল থেকেই যাতে প্রত্যেক মণ্ডপে সবাই যেতে পারে এবং সব দেবী দর্শন করতে পারে, সে কারণে কিন্তু মানুষের ভিড় সকাল 10টা সাড়ে 10টার পর থেকে আমরা দেখেছি যে এইরকম আমার পেছনে যে মণ্ডপটি রয়েছে। মাত্র জানি রাখি যে উত্তর এবং দক্ষিণ কলকাতার বাইরেও সল্টলেক বিধাননগরে কিন্তু পুজো হয় এবং অনেক বড় বড় পুজো হয়। আমরা তখন দেখালাম আরেকটি পুজো এফডি ব্লক। এবার আমরা রয়েছি এজে ব্লকের পুজোতে। এই ব্লকের আমি দেখাবো আমার সহকর্মীকে যে এটি মূলত থিম। এবার আমি তখনও বলেছি যে থিম আসলে কিছু নয়, থিমটা এরকম ভাবে করা হয়েছে যাতে দর্শকরা মন্দিরের বাইরে দাঁড়িয়েই যাতে দেবীকে দর্শন করতে পারেন। আপনি জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি রেস্ট্রিকশন বেঁধে দেওয়া হয়েছে, কোভিড প্রটোকল। বড় মণ্ডপের ক্ষেত্রে 10 মিটার এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে 5 মিটার দূরত্বে থাকতে পারবেন দর্শনার্থীরা। মূলত সে কারণে এখানটা আমরা দেখেছি যে
মণ্ডপটাকে এরকমভাবে করা হয়েছে যেখানে দর্শনার্থীরা, গত বছর কি হয়েছিল যে এই আচমকা বিধি নিষেধ আরোপ করাতে মণ্ডপের সামনে গিয়ে দর্শনার্থীরা ফিরে এসেছেন, দেবীর মুখ দেখতে পারেননি। এবার আয়োজকরা বলছেন যে থিম থেকে তাদের বেশি প্রাধান্য হচ্ছে যে নিরাপদে নির্বিঘ্নে যাতে দর্শকরা দেবীর মুখমণ্ডল দেখতে পারেন, একই সঙ্গে কোভিডের যে প্রোটোকল সেই প্রোটোকলটাও মানা হয়। আর একই রকম ভাবে দেখেছেন যে মানুষ কি করে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে যাচ্ছেন এবং সবার মুখে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সবার মুখে কিন্তু মাস্ক রয়েছে। সেই স্বাস্থ্যবিধি মেনেই আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন। সব মিলিয়ে মাকসুম বলা চলে যে কোভিড আবহে সুন্দর সুশৃঙ্খল ভাবে কিন্তু পশ্চিমবঙ্গের মহাষষ্ঠীর সন্ধ্যা মানে রাত ঘনিয়ে আসছে এবং সেভাবে কিন্তু উৎসবমুখর হয়ে উঠছে দুর্গাপুজোর নগরী কলকাতা। মাকসুম, এই ছিল আমার কাছে দুর্গাপুজোর মহাষষ্ঠীর সন্ধ্যের আগে আমার কাছে সবশেষ। মাকসুম, শারদীয় দুর্গা উৎসবের নানা আয়োজনের বিষয়ে শুনছিলেন। কলকাতার সল্টলেক থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। উদ্বেগজনক হারে বেড়েছে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। টঙ্গী ও ভৈরব বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অবস্থায় সচেতনতা বাড়াতে কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত লিফলেট বিতরণ ও স্টেশনে সভা করছে রেলওয়ে পুলিশ। যাত্রীরা বলছেন ট্রেন লাইনের আশপাশের বস্তি থেকে পাথর বেশি ছোড়া হয়। দেশে চলন্ত ট্রেনের বিভিন্ন রুটে প্রায়ই ঘটে পাথর নিক্ষেপের ঘটনা। এতে যাত্রীদের আহত হওয়ার পাশাপাশি কখনো কখনো হয় প্রাণহানি। সম্প্রতি এ পাথর নিক্ষেপ বেড়েছে উদ্বেগজনক হারে। এমন পরিস্থিতিতে বেশ কিছু কর্মসূচি নিয়েছে রেল সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় সোমবার কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত পাথর নিক্ষেপ রোধে প্রচারণা চালানো হয়েছে। যাত্রীরা বলছেন বেশিরভাগ সময়ই রেলওয়ের পাশের বস্তি থেকে ছোড়া হয় পাথর, কারণ ওই বস্তিতে প্রায়ই উচ্ছেদ চালায় রেলওয়ে। পাশাপাশি খেলার ছলেও পাথর মারে কেউ, তাই পাথর নিক্ষেপ বন্ধে আইন প্রয়োগের দাবি তাদের। যাতায়াতের সময় আমি দেখছি যে আপনার ছোট বাচ্চারা বিশেষ করে ট্রেনে পাথর নিক্ষেপ করে, এতে করে আমাদের যাত্রী ভাই বোনেরা অনেক আহত হয়। আমি আমার আশপাশের মানুষকে আমার এই লিফলেট সম্পর্কে জানাবো যে এটা আমরা পেয়েছি, আমরা জেনেছি এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করব। প্রথমত আমাদের সবাইকে নিজেকে সচেতন হতে হবে, নিজের ফ্যামিলিকে যতটা সম্ভব মানুষকে বোঝানোর চেষ্টা করব যাতে পাথর কেউ না মারে। ঢাকা বিভাগে চলতি বছর ৭৬টি পাথর মারার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১৫ জন। এ বিভাগের মধ্যে টঙ্গী ও ভৈরব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনে আছে যে যদি কোনো পাথর ছোড়ার কারণে আমাদের রেলের ক্ষতিসাধন হয়, যাত্রী সাধারণের ক্ষতিসাধন হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানা পর্যন্ত আমাদের রেলওয়ে অ্যাক্টের বিধানে রয়েছে। চলতি বছর পাথর নিক্ষেপের ঘটনায় ২৫ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেয়া হয়। ইদানিং কিছু কার্যক্রম গ্রহণ করেছি যেগুলো আশা করি যাত্রী সাধারণ এবং যে কোনো জনসাধারণ এই প্রক্রিয়ার বিরুদ্ধে কার্যকর হতে পারে। যেমন একটা লোক পাথর ছুড়ল, সে পাথর ছুড়লে কিন্তু একটা ছবি তুলে নেওয়া খুব সহজ। সুনির্দিষ্ট কোনো তথ্য এবং ছবি যদি আমাদেরকে দিতে পারে, আমরা এই সংবাদদাতাকে ৫,০০০ টাকা করে পুরস্কৃত করব। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনে গ্লাস ভেঙেছে ১০৩টি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রেলপথে কন্টেইনার পরিবহনে ধীর গতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে জটিলতার শঙ্কা দেখা দিয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ওয়াগন না পাওয়ায় আইসিডিতে কন্টেইনার জট। এই অবস্থায় প্রতিদিন অন্তত ২০০ করে কন্টেইনার পরিবহনের জন্য রেলওয়েকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে পর্যাপ্ত ওয়াগনের ব্যবস্থা সত্ত্বেও বন্দর কন্টেইনার দিতে পারছে না বলে দাবি রেলওয়ের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দর দিয়ে পণ্য আমদানির সময় কন্টেনারের গন্তব্য উল্লেখ করেই আমদানিকারকদের ঋণপত্র খুলতে হয়। এক্ষেত্রে সড়কপথের কন্টেনারের গন্তব্য নিয়ে তেমন সমস্যা না হলেও জটিলতার সৃষ্টি হচ্ছে রেলপথে ঢাকা কমলাপুর আইসিডিতে কন্টেনার পাঠানো নিয়ে। ৮৭৬ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে কন্টেনার রয়েছে প্রায় ৫০০। এছাড়া বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে আইসিডিগামী আরও অন্তত ৫০০ কন্টেনার রয়ে গেছে। রেলপথে কন্টেনার পরিবহনে পর্যাপ্ত ওয়াগন না পাওয়ায় সংকট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছেন বন্দর কর্তৃপক্ষ। আইসিডি জট সৃষ্টি হয়ে যায় এবং আমদানি রপ্তানিকারকরাও যথাসময়ে তাদের মাল ডেলিভারি নিতে পারে না,
সব বিষয় বিবেচনা করে যদি রেল কর্তৃপক্ষ ওয়াগন সংখ্যা বৃদ্ধি করে তাহলে আমাদের এই সমস্যা আর থাকবে না। নিয়ম অনুযায়ী প্রতিদিন 6 জোড়া কন্টেনারবাহী ট্রেন পরিচালনার সক্ষমতা রয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের, কিন্তু প্রয়োজনীয় কন্টেনার না পাওয়ায় বর্তমানে মাত্র 2 জোড়া ট্রেন চলছে। এক্ষেত্রে বন্দরের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটকে দুষছেন রেলওয়ে পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের হাতে এখন যথেষ্ট লোকোমোটিভ আছে, তো এই জন্য আমি আহ্বান জানাই যে বন্দর কর্তৃপক্ষ বা তাদের যাদের স্টেক হোল্ডার আছে তারা বেশি করে কন্টেনার ক্যারি করুক। তবে জটিলতা এড়িয়ে কন্টেনার পরিবহনে গতি আনার ক্ষেত্রে বন্দর এবং রেলওয়ের মধ্যে সমন্বয়ের কোনো বিকল্প দেখছে না আইসিডি ইয়ার্ড পরিচালনাকারী অপারেটর সাইফ পাওয়ার টেক। দুই পক্ষের সমন্বয় করতে হবে। যখন কন্টেনারের ডিমান্ড থাকবে তখন রেলকে ওয়াগন দিতে হবে, তখন এই জিনিসটা সমন্বয় হবে। প্রতিটি ট্রেনে 60 ইউএস করে কন্টেনার পরিবহন করা যায়। সেই হিসাবে দিনে 100 থেকে 120টি কন্টেনার পরিবহন করছে রেলওয়ে পূর্বাঞ্চল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করে এর মধ্যে 96% কন্টেনার পরিবহন হয় সড়ক পথে, আর রেলপথে মাত্র 4% কম। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কন্টেনার পরিবহনে এই রেলপথকে কাজে লাগানো যাচ্ছে না। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম সেনাবাহিনীর বহরে যুক্ত হলো যুক্তরাষ্ট্র থেকে আনা 2টি অত্যাধুনিক হেলিকপ্টার। এখন থেকে দুর্গম এলাকায় দ্রুত চিকিৎসা ও জরুরি রসদ পৌঁছে দেওয়া যাবে সহজেই। সকালে সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ চট্টগ্রামে আর্মি এভিয়েশনে ফরওয়ার্ড বেজের উদ্বোধন করেন। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। কর্মচঞ্চল চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপন করা আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজে ভোরের আলো না ফুটতেই একের পর এক সেনা হেলিকপ্টার অবতরণ করছে। সবশেষ হেলিকপ্টারে আসলেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। যে কোনো ইস্যুতে বৃহত্তর চট্টগ্রাম স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ হলো। এতদিন এখানে সেনাবাহিনীর কোনো এভিয়েশন বেস যেমন ছিল না বিশেষায়িত কোনো হেলিকপ্টারও। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে এই হেলিকপ্টার কেনা এবং ফরওয়ার্ড এভিয়েশন বেস স্থাপন। বর্তমানে এর বহরে উল্লেখযোগ্য সংখ্যক ফিক্সড উইং এবং রোটারি উইং এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যা সমগ্র দেশ এবং দেশের বাইরে দুর্যোগ মোকাবেলা ও আভিযানিক কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত উপযোগী। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল 407 GXI হেলিকপ্টার দুটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করা যাবে। চট্টগ্রাম ফরওয়ার্ড বেজ স্থাপনের ফলে একদিকে যেমন আমাদের রেসপন্স টাইম কমে আসবে, অন্যদিকে তেমনি বিমান অপারেশন খরচও উল্লেখযোগ্য হারে কমবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে চট্টগ্রাম ছাড়াও উত্তরের জনপদ লালমনিরহাটে আর্মি ফরওয়ার্ড বেস প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে 4th জেনারেশনের হেলিকপ্টার, আর এর মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও বাড়বে। চট্টগ্রামের আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস থেকে কমল দে, সময় সংবাদ। রাষ্ট্রের ভিভিআইপিদের সঙ্গে দারুণ সখ্য। প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে তারা লোক নিয়োগ দেন। টাকা পেলেই চাকরি প্রার্থীদের হাতে দিয়ে দেন নিয়োগপত্র ও চাকরির স্লিপ। কিন্তু অফিসে যোগ দিতে গেলে জানা যায় সবই নকল। প্রতারণার ফাঁদে ফেলে নিরীহ মানুষের কাছ থেকে 1 কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ 5 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। অ্যাপয়েন্টমেন্ট কার্ড ওকে করছে, তো বললো যে আপনি টাকা নিয়ে আসেন। তো আমি বাড়ির থেকে গরু বাছুর বিক্রি করে, ছাগল টাগল এবং ধান বিক্রি করে 7 লক্ষ টাকা এনে আমি ওনার হাতে দিচ্ছি। একমাত্র সন্তানের কর্মসংস্থানের আশায় নিজের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে 8 লাখ টাকা দিয়েছিলেন আব্দুর রহিম। নিয়োগপত্র নিয়ে সেনাবাহিনীতে কর্মস্থলে যোগ দেওয়ার দিনই জানতে পারেন তার নিয়োগপত্রই নকল, এমনকি উধাও কর্নেল পরিচয়ধারী চাকরিদাতাও। আব্দুর রহিমের মতো সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রতারিত হয়েছেন আরও অনেকেই। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে চক্রের প্রধান নিজেকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকার পরিচয় দিয়ে নিরীহ মানুষদের ফেলে প্রতারণার ফাঁদে। সুকৌশলে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র নকল করে এই প্রতারকরা। টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে তারপরে ভুয়া নিয়োগপত্র দেয়। আমরা তাদেরকে ধরতে পেরেছি, তারা এরকম 2টা ভুয়ো আর্মির নিয়োগপত্র নিয়ে সেনা সদরে জয়েন করতে গেছে 2 জন।
তখন সেনা সদর দেখে অবাক যে এই জয়েনিং লেটার তো আমরা দিইনি। সিআইডির হাতে গ্রেফতার প্রতারক চক্রের মূল হোতা সহ 5 সদস্য জিজ্ঞাসাবাদে 11 জনের কাছ থেকে এখন পর্যন্ত 1 কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। সাধারণ মানুষ আসলে চাকরির তো প্রচুর চাহিদা আছে মার্কেটে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এইভাবে বিভিন্ন মানুষকে প্রতারণা করে। চাকরি বাণিজ্যের প্রতারক চক্রের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিআইডি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর ও কর্মরত এক সিনিয়র নার্সকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে নানা কর্মসূচি করেছেন নার্স ও কর্মচারীরা। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। সিনিয়র নার্সকে লাঞ্ছিত ও হাসপাতালের আসবাবপত্র ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও কর্মচারীরা। মিছিল শেষে প্রধান ফটকের সামনে মানববন্ধন করা হয়। এক পর্যায়ে চেয়ার ছিল সামনে, লাঠি দিয়ে চেয়ারটা ফেলাইছে আর টেবিলের থাপা দিয়ে ওর কাছে একটা বাটামূলক মোবাইল ছিল, ওইটাতে আমার উপর পিকে মারছে। চেয়ার অনেক সময় রোগীরা বাইরে নিয়ে যায়, তো এই জন্য আমরা ট্রলিতে করে রোগীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কিন্তু ওনারা হুইল চেয়ারের জন্যই জবরদস্তি করতে থাকেন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রায় 2.5 ঘন্টা কর্মবিরতির পর কাজে যোগ দেন নার্স ও কর্মচারীরা। এসপি সাহেবের সাথে কথা বলেছি, সবাই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে এবং এটা দ্রুত যাতে সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা করবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন। রোববার রাতে হাসপাতালের জরুরি বিভাগে এক রোগী নিয়ে যান সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুলের ছেলে ছাত্রলীগ কর্মী আজহারুল হক তমাল। এ সময় রোগীর জন্য হুইল চেয়ার না পেয়ে কর্তব্যরত সিনিয়র নার্স শফিক মিয়াকে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করেন তমাল ও তার সহযোগীরা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দীর্ঘ 19 মাস পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16টি আবাসিক হল। করোনায় দীর্ঘ বিরতির পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মুজাফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। করোনার দীর্ঘ বিরতির পর আবারও সেই চিরচেনা রূপে ফিরেছে প্রিয় শিক্ষাঙ্গন। চোখে মুখে উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনে এভাবেই অপেক্ষারত শিক্ষার্থীরা। উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষকদেরও, তাই তো ফুল আর প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীতে বরণ করে নেন প্রিয় শিক্ষার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। এমন একটা অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথমেই যখন আমি ডেডিগেটে নামি, মনে হচ্ছিল যে এতদিন আমি 19 মাস পর আমার নিজের জায়গাতে আসছি। আত্মীয়ের বাসায় ঢাকায় ছিলাম, সেখান থেকে ক্যাম্পাস খোলার কথা শুনে সাথে সাথে চলে আসছি। আবেগ আর আনন্দ যেমন ছিল তেমনি ছিল স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা। খুশির দিন, কারণ কোভিডের এই যে অনির্ধারিত ছুটির পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলি আমরা আজকে খুলে দিচ্ছি এবং প্রত্যেকটা হলেই আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা সুনির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করছি। যারা রেজিস্ট্রেশন করেও এখন পর্যন্ত 1 ডোজ টিকা পাননি, তাদের 8টি বুথের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও। আজকে আমরা ইউনিভার্সিটিতে টিকা দেওয়ার কর্মসূচি যেহেতু পালিত হচ্ছে, আমরা খুশি। এনআইডির কারণে এতদিন টিকা দিতে পারিনি, কিন্তু আজকে এখানে এসে এত সহজে টিকা দিয়ে দিচ্ছি। এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা 8টি টিকার বুথের কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধ করাটা হচ্ছে প্রায়োরিটি। ট্রান্সমিশন চেইন ব্রেক করার জন্য বাংলাদেশে যারা আছে তাদেরকে যত দ্রুত পারি আমরা টিকার আওতায় আনার জন্য আমরা কাজ করছি। আগামী 21 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা। সময় সংবাদ, সাভার। 21 পদকপ্রাপ্ত নাট্যাভিনেতা ডক্টর ইনামুল হক মারা গেছেন। তার বয়স হয়েছিল 78 বছর। আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুণী এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনয়ের সাথী ছিল তার আজন্ম বসবাস। জীবনব্যাপী নিমগ্ন এই গুণী অভিনেতা অভিনয়কে পেশা হিসেবে নয়, নিয়েছিলেন সামাজিক দায় হিসেবে।
মঞ্চ থেকেই তার অভিনয়ের সূচনা। টেলিভিশন নাটকে হয়ে ওঠেন ক্রমান্বয়ে জনপ্রিয় মুখ। 1968 সালে বুয়েট ক্যাম্পাসেই নাগরিক নাট্য সম্প্রদায়ের যাত্রা শুরু হয়। এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দলটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন এই নাট্যজন। এই দলের হয়ে প্রথম তিনি মঞ্চে অভিনয় করেন আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়েরও নাটকে। দেওয়ানগাজীর কিচ্ছা, নুরুল দিনের সারা জীবন সহ আরও বহু নাটকে অভিনয় করেন এই দলের হয়েই। 1995 সালে তিনি দল থেকে বের হয়ে প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন। 2000 সালে প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অব ড্রামা নামে আরেকটি প্রতিষ্ঠান। এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডক্টর এনামুল হকের জন্ম 1943 সালের 29 মে ফেনী সদরে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ 43 বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। সবকিছু ছাপিয়ে চলে গেলেন শক্তিমান অভিনেতা ডক্টর ইনামুল হক। তবে বাঙালির স্মৃতির পটে থাকবেন তিনি চিরভাস্বর হয়ে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় 90% মানুষ করোনার টিকা নেয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। খুলে দেওয়া হয়েছে দেশটির পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো। কর্মক্লান্ত জীবনে হাঁপিয়ে ওঠা স্থানীয় প্রবাসীরা কোলাহলমুক্ত সবুজের সান্নিধ্য পেতে একটু অবসর পেলেই ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 90% মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করায় সোমবার থেকে দেশটির আন্তঃরাজ্য ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। পাশাপাশি করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী দর্শনার্থীরাও সাপ্তাহিক ছুটিতে ভিড় করছেন বিভিন্ন পার্কে। কুয়ালালামপুর শহরের জনপ্রিয় পার্কগুলোর মধ্যে পারদানা বোটানিক্যাল গার্ডেন অন্যতম। পার্কটি শহর কেন্দ্রিক হওয়ায় প্রবাসীরা সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও নিয়মিত এখানে ঘুরতে আসেন। মালয়েশিয়া সরকার এখন ঘোষণা দিয়েছে সবকিছু মোটামুটি শিথিল এবং বিনোদন পার্কগুলো উন্মুক্ত করে দিয়েছে সর্বসাধারণের জন্য। মনে হচ্ছে যেন দীর্ঘ 2 বছর পর আমরা একটু ছুটি পেয়েছি। এখানে আসছে আমরা খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি। দীর্ঘ সময় পরে হচ্ছিল আমরা আসলে বন্ধু বান্ধব নিয়ে এইরকম একটা পরিবেশে ঘুরতে বেরোতে পারছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে হচ্ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে, এরকম লাগতেছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় একেবারেই নিস্তব্ধ ছিল এই বোটানিক্যাল গার্ডেনটি। ঢুকতে দেওয়া হয়নি কোনো দর্শনার্থীকে। তবে এখন আবারও দর্শনার্থীদের পদচারণায় কোলাহল বাড়ছে। এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রাইড, একই সঙ্গে প্লেগ্রাউন্ড সহ বড়দের জন্য রয়েছে শরীরচর্চার পর্যাপ্ত উপকরণ। সব বয়সীদের জন্যই পার্কটি বেশ উপভোগ্য। একটু স্বস্তির আশায় সবুজ সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন দেশ বিদেশি দর্শনার্থীরা। নজর করা এমন নয়নাবিরাম দৃশ্য যেমন সৌন্দর্য ছড়াচ্ছে, অন্যদিকে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করছে। কুয়ালালামপুরের পারদানা বোটানিক্যাল গার্ডেন থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে মাহমুদুল্লাহরা। ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে আমিরাতে গেছে টাইগাররা। ক্রিকেটারদের বহনকারী বিমানটি দুবাইয়ে অবতরণ করে সেখান থেকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু আবুধাবিতে যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার আবুধাবিতে যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহদের, কিন্তু সফর সঙ্গী শ্রীলঙ্কা ও ওমানের সূচি জটিলতায় একদিন পিছিয়ে রোববার বাংলাদেশ সময় রাত 8টায় রওনা দেয় টাইগাররা। 12 অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ডোমিঙ্গোর শিষ্যরা, আর 14 অক্টোবর তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। 15 অক্টোবর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ দল। 17 অক্টোবর থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ বাছাই মিশন। টিকা না নেয়ার কারণে এবার ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বলসোনারোকে মাঠে খেলা দেখতে ঢুকতে দেয়নি ব্রাজিলের ক্লাব সান্তোস, আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলসোনারো। করোনার কারণে লাতিন আমেরিকার দেশগুলোতে মাঠে দর্শক প্রবেশে এতদিন ছিল নিষেধাজ্ঞা। চলতি সপ্তাহ থেকেই দর্শক প্রবেশে অনুমতি মিললেও তাতে রয়েছে নানা নিয়মের বালাই, তার মধ্যে অন্যতম ভ্যাকসিন নেয়া। এবার সেই নিয়মের জালেই ধরা পড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বলসোনারো। তিনি ব্রাজিল চ্যাম্পিয়নশিপে ক্লাব সান্তোসের ম্যাচ দেখতে গিয়েছিলেন, কিন্তু ভ্যাকসিন না নেয়ায় তাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। তাতেই খেপেছেন বলসোনারো। তিনি প্রশ্ন তুলেছেন কেন ম্যাচ দেখার জন্য তাকে টিকার কার্ড সঙ্গে রাখতে হবে। সেই সঙ্গে টিকা নেয়া মানুষের চেয়েও তার শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি বেশি বলে দাবি করেন বলসোনারো।
এর আগে মাস্ক না পরার কারণে জরিমানাও গুনতে হয়েছিল তাকে। ব্রাজিলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার পেছনে অনেকে বলসোনারোর মানসিকতাকে বড় কারণ হিসেবে দেখেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিত্যপণ্যের বাজারে আগুন, সপ্তাহ ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 25 টাকা। চিনি তেলও ঊর্ধ্বমুখী, শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ ব্যবসায়ীদের। রূপপুরের পর এবার দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা, রাশিয়ার কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। গণভবনে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ। এবং ই কমার্সের নামে একের পর এক প্রতারণা, 60 প্রতিষ্ঠানের তালিকা সিআইডির হাতে। টাকা ফেরতের দাবিতে কিউকমের গ্রাহকদের মানববন্ধন। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।